24-এর গণ অভ্যুত্থানের আগে এবং পরে অনেকেই আহত হয়েছেন এই সাম্প্রতিক সহিংসতায়। আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ, বিভিন্ন দলের নেতাকর্মী, এই সংখ্যার আসলে সীমা পরিসীমা নেই। এবং এই আহত যারাই হয়েছেন তাদের পাশে যে যার সাধ্যমতো দাঁড়িয়েছেন। আমরা দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন চিকিৎসক, সার্জন তারা দাঁড়িয়েছেন। অবাক করার বিষয় হলো যে কোভিড বা অন্যান্য যে দুর্যোগ হয়েছে, এবারও এই সহিংসতার সময় অনেকগুলো বেসরকারি হাসপাতাল বিনামূল্যে নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, যারা রোগী হয়ে তাদের দরজায় এসেছেন। এই বাস্তবতায় আমাদের আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আহতের পাশে নিঃস্বার্থ যারা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে 4 জন অতিথি, আরও একজন যুক্ত হবেন। আমাদের সঙ্গে আছেন রাশেদুল মজিদ চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার AMZ হাসপাতাল। সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুল আজিজ রিয়াদ, প্রশাসনিক ইনচার্জ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। শুরুতে আমি রাশেদুল মজিদ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে একেবারে সহিংসতার একেবারে শুরুর দিকে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে বিনামূল্যে AMZ হাসপাতাল সেবা দিচ্ছে, বা আমরা এরকমও আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনারা যেসব চিকিৎসক বিভিন্ন জায়গায় বাড়িতে বসে আছেন, ফ্রি আছেন, তারা হাসপাতালে যোগ দিন, এত রোগী আমরা হিমশিম খাচ্ছি। স্বেচ্ছাশ্রম যারা দিতে চান তাদেরকে আপনারা আহ্বান জানিয়েছেন এবং রক্তের জন্য আসলে আপনারা আবেদন জানিয়েছেন। মানে এই বাস্তবতার মধ্যে এই যে একটি পক্ষই বলা যায়, তখনও তো আসলে রাষ্ট্র ছাত্রদের পক্ষে আসলে না, একটা বিপক্ষ শক্তি হিসেবে তারা দাঁড়িয়েছিল আর কি। এই বাস্তবতায় আপনারা আসলে এই সাহসটি কী করে দেখালেন? অ্যাকচুয়ালি এটা মানবিক মূল্যবোধ বলতে হবে। মানবিক মূল্যবোধের জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আসলে ছাত্র বা জনতা সেটা মুখ্য বিষয় নয়। এখানে আমাদের কাছে আহত যারা এসছে, তখন আমাদেরকে প্রাথমিকভাবে মনে হয়েছে যে তাদেরকে আমার চিকিৎসা দেওয়াটা জরুরি। সেই মানবিক মূল্যবোধের জায়গা থেকে আমরা আমাদের যে কনসালটেন্ট, ডক্টর, নার্স যারা আছে, সবাই আমরা সহযোগিতার মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছি এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং পরিস্থিতি আসলে কি রকম ছিল ওই সময়টা? আসলে হাসপাতালে এরকম পরিস্থিতি কি আপনারা আগে কখনো ফেস করেছেন? আপনাদের জন্মলগ্ন থেকে পরিস্থিতির সাথে এবারই আমি মনে হয় প্রথম ফেস করলাম। দিনটা ছিল 18ই জুলাই, যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্দোলন হচ্ছিল এবং ওখানে যখন পুলিশের গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম, তখন একটু আতঙ্কিত ছিলাম যে কি হতে যাচ্ছে। আমি আমার অফিস রুমেই ছিলাম। আমি সিসি ক্যামেরায় যখন দেখতে পেলাম যে আমার ইমার্জেন্সিতে 4-5 জন স্টুডেন্ট ঢুকে গিয়েছে, তখন আমার মনে হলো যে আমাকে আর ওখানে বসে থাকার সময় নেই। আমি আমার টিম নিয়ে আমি আমার ইমার্জেন্সির ফ্লোরে চলে আসি এবং ওখান থেকেই সিদ্ধান্ত দিই যে যেভাবে আসুক, ছাত্ররা যখন আসছে আমাকে ইমার্জেন্সি কোনো ডিসিশন নিতে হবে। এবং আমার ডক্টরস টিম, কনসালটেন্ট টিম আমাকে অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে আমার কাছ থেকে জানতে চেয়েছে যে আমরা এখন কি করব। তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ থেকে আমি বলেছি যে কি করব সেটা মুখ্য বিষয় নয়, আমাদেরকে প্রথম হলো আমরা জনগণের সেবায় আছি, আমরা আগে সেবা দিব, সেবাটা আগে নিশ্চিত করব। সেই প্রেক্ষিতেই আমরা কিন্তু আমাদের সার্ভিসটা শুরু করে দিই। এবং যখন সার্ভিসটা শুরু করি, তখন আমি ইমার্জেন্সির ভিতরে ঢুকতে পারি এবং ওখানে দেখি যে আর কোনো স্পেস নেই। তখন আমি আমার টিমকে অর্ডার করলাম যে তোমরা ইমার্জেন্সি যে সামনে স্পেসটুকু তো আছে, ওটাতে ইমার্জেন্সি বেড এবং ওপেন বেড তৈরি করে ফেলো, এয়ার কুলার, অক্সিজেন ম্যানেজ করো। সিচুয়েশনটা যে স্টেজে এসে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি যে আরও পেশেন্ট আসার সম্ভাবনা আছে, আসলে যেন তারা দ্রুত সার্ভিসটা পেতে পারে, সেজন্য আমরা তখনই ইমার্জেন্সি সব ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছেন? সব ধরনের প্রস্তুতি নিয়েছি। রাশেদুল মজিদ চৌধুরী, আপনার কাছে জানবো যে আপনাদের একজন চিকিৎসক, অর্থোপেডিক সার্জন ডাক্তার আসাদুজ্জামান, তার সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে। উনি বলছিলেন যে যখন সব কিছু বন্ধ ছিল, চারিদিকে গুলি হচ্ছে, তিনি তার বাড়ি থেকে অর্থাৎ বাংলা মোটর থেকে অনেক অলিগলি রাস্তা যেদিক দিয়ে তিনি কখনো যাননি, এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে তার টার্গেট ছিল তার হাসপাতালে পৌঁছতে হবে এবং রোগীকে সেবা দিতে হবে। এবং টানা 4 দিন তিনি 17-18 ঘন্টা করে সার্ভিস আসলে দিয়েছেন। এবং উনি বলেছেন যে উনি নিজ হাতেই এরকম 100 জনের গুলি বের করেছেন। এরকম মানে আমাদেরকে অনুপ্রাণিত করেছে ব্যাপকভাবে এবং চিকিৎসক সমাজও তাকে খুব বেশি উৎসাহ দিয়েছেন। কিন্তু এই কাজটি আসলে সহজ ছিল না। উনি ছাড়াও আর কোন সার্জনরা বা কারা আপনাদের কাছে মনে হয়েছে যে যারা AMZ হাসপাতালের হিরো আপনাদের কাছে মনে হয়েছে, তারা কারা? ধন্যবাদ। আসলে AMZ হাসপাতালের হিরো বলতে আমি বলবো আমার কনসালটেন্ট যারা ছিলেন, ডক্টর সায়েন ছিলেন, আমাদের ICU কনসালটেন্ট ছিলেন শাহনেওয়াজ নিশান,
মুস্তাকিম বিল্লাহ আর আসাদুজ্জামান স্যার যার কথা বললেন, আসলে আমি ওখানে যেহেতু প্রেজেন্ট ছিলাম সার্বক্ষণিকভাবে, আমি দেখেছি যে দুপাশ থেকে গুলি হচ্ছে। যখন উনি একটা 42 মিনিট বা 44 মিনিটের দিকে শুনতে পেলেন, উনি অলমোস্ট 3টার মধ্যে আমাদের হসপিটালে পৌঁছে গেলেন এবং উনি পৌঁছানো মাত্রই ওটিতে ঢুকে গেলেন এবং বললেন যে যাদের ওটি করতে হয়, যদি অর্থোপেডিক রিলেটেড কোনো ওটি করতে হয় বা গুলি বের করার জন্য হয়, সরাসরি ওটিতে যেন পাঠানো হয়। আমার ওখানে ওটিতে উনি ইনস্ট্যান্ট রেডি ছিলেন এবং টানা 17 ঘন্টা 18 ঘন্টা করে উনি ওটি করেছেন। তার সাথে ছিলেন আমাদের একজন ইন্টারনাল সার্জন সিফাত তানজিলা, উনিও খুব একজন মহিলা ডাক্তার হয়ে খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার সাথে ছিলেন প্রফেসর জামাল আবু নাসির স্যার, উনিও জেনারেল সার্জন, উনিও হসপিটালে চলে আসেন এবং ওনারা একই সাথে প্রায় 100-এর মতন পেশেন্টের ওনারা অপারেশন করেন এবং বিনামূল্যে আমাদের ওখানে সিটি স্ক্যান, এক্স-রে যা প্রয়োজন হয়েছে সব কিছু দিয়েছে। এখানে একটু সম্পূরক প্রশ্ন আপনাকে আমি করতে চাই যে এএমজেড হাসপাতালের সঙ্গে খুব ওতপ্রোতভাবে সম্পর্ক বর্তমান যিনি ডিজির দায়িত্বে আছেন, ছুটিতে গেছেন আর কি, রোবেদ আমিন স্যার, অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, অতিরিক্ত মহাপরিচালক আরও একজন আছেন আহমেদুল কবির স্যার, মানে জানেন সবাই যে তারা এই হাসপাতালের মালিক পক্ষ বা কোনো না কোনোভাবে তারা সম্পৃক্ত। যেহেতু তারা বলা যায় যে ওই সরকারের আমলেই তারা দায়িত্ব পালন করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরে তারা ছিলেন বা আছেন, মানে তাদের পক্ষ থেকেও আসলে এরকম একটা সাড়া আপনারা কিভাবে পেলেন? মানে সেটি একটু তো মানে অন্যরকম বিষয়টি, সেটির ব্যাপারে অবশ্যই জানতে চাই। হ্যাঁ, ওনারা যেহেতু এই হাসপাতালে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন, ওনারা কিন্তু সাথে সাথে আমাদের হসপিটালে যখন এইরকম সিচুয়েশন ওই এরিয়াতে চলছিল যে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, এই জায়গা থেকে ওনারা যখন খবর পেলেন যে আমাদের হসপিটালে এই ধরনের আহত ছাত্ররা আসছে, তখনই সাথে সাথে কিন্তু ওনারা ফোন দিয়েছেন এবং ওনারা এটা এনশিওর করতে বলেছেন যে ডিরেক্টলি বলেছেন যে কোনো ছাত্র যেন সেবা ছাড়া ফেরত না যায়। হ্যাঁ, প্রত্যেক ছাত্রকেই যেন সেবা নিশ্চিত করা হয় এবং প্রয়োজনে ওনাদের বিশেষজ্ঞ পরামর্শ দরকার হয়, সেই বিশেষজ্ঞ পরামর্শ দিতে ওনারা তাৎক্ষণিকভাবে তৈরি আছেন, প্রয়োজনে ওনারা এবং সেটা দিয়েছেনও। এবং মানে যে শপথে তারা চিকিৎসক হয়েছেন সেই শপথটি তারা রক্ষা করেছেন, কোন দলের কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ের ঊর্ধ্বে তারা উঠতে পেরেছেন। ধন্যবাদ। আপনার কাছে আসবো রাশেদুল মজিদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছি এমনও যে এত মুহুর্মুহু গুলি হয়েছে আপনাদের ওই পথে, মানে বাড্ডা যে সম্পূর্ণ যে সড়কটি রামপুরা থেকে শুরু করে একেবারে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত মানুষ আসলে ছিল। এমনও শুনেছি যে আইন শৃঙ্খলা বাহিনীও মানে আপনাদের হাসপাতাল পর্যন্ত যেতেও 3 দিন সময় লেগেছে আর কি, তারপরেও পুলিশের গুলি আপনাদের হাসপাতালে লেগেছে। এমনও শোনা গেছে যে চিকিৎসকরা যেই রুমে ছিলেন হয়তো গুলিটা ইন্টেনশনালি আসলে করে নাই হাসপাতালে, কিন্তু গুলি পৌঁছেছে অত দূর পর্যন্ত। মানে সেটি আসলে আপনাদের সব দিক থেকে এটা কত বড় ঝুঁকিপূর্ণ বিষয় ছিল? যদি আসলে ছাত্ররা বিজয়ী না হতো তাহলে আপনারা কি করতেন? সেটি আপনাদের মাথায় ছিল? অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল। 18, 19 এবং 20 তারিখে যে ক্যাজুয়ালিটিটা ছিল, তখনকার যে পরিস্থিতি ছিল, আমরা যখন ইমার্জেন্সির সামনে সার্ভিস দিচ্ছিলাম, ইমার্জেন্সির সামনে ক্রাউড ছিল অনেক, বাড্ডা এলাকার লাখো মানুষ ওখানে জড়ো হয়েছিল, কারো আত্মীয় স্বজন, কারো ভাই, কারো বন্ধু বান্ধব কেউ আছে কিনা জানার জন্য। ওখানে আমাদের সিকিউরিটি অনেক প্রোটেক্ট করতে রাখতে হয়েছিল। সেই মুহূর্তেও কিন্তু হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, টিয়ার সেল ছোড়া হয়েছে আমাদের ইমার্জেন্সির সামনে। এবং 20 তারিখ হবে দুপুর 11টা বা 12:30টার দিকে, তখনই যার কথা বললেন আপনি, ডক্টর আসাদুজ্জামান স্যার এবং আমাদের হসপিটাল ডক্টর সায়েম, ওনারা যেই রুমটাতে বসে চেম্বার করেন, তখন ওনাদের চেম্বারে ওখানে এসে গুলিটা লাগে। আরেকটা গুলি লাগে আমাদের 11 তলায় কেবিন ইউনিটে। ওখানে একটা পেশেন্ট ছিল, 6 বছরের একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা জাস্ট 6 ইঞ্চি উপর দিয়ে গুলিটা চলে যায়। যে সাথে সাথে আমরা যখন ওখানে সাউন্ডটা পাই, আমাদের মেনটেনেন্স এবং আমাদের যেই রেস্কিউ টিম আছে সেখান থেকে তাদেরকে রিমুভ করে নিয়ে আসে। তো আসলে যদি ছাত্র আন্দোলনের এই বিজয়টা না হতো, হয়তো আমাদের অবস্থা কি হতো আসলে বুঝতে পারছি না। খুবই আতঙ্কিত ছিলাম যে আসলে কি হতে যাচ্ছে। এমন তো আপনাদের ডাক্তারদের নামও তো নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এসে, যে কারা সেবা দিয়েছেন, সার্জারি করেছেন, যেটা ডাক্তাররা আমাদেরকে বলেছে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। রাশেদুল মজিদ চৌধুরী, আপনার কাছে জানবো যে এই যে যারা ট্রাস্ট বা ফাউন্ডেশন, আপনার পাশে আছেন একজন প্রতিনিধি বলা যায়, তিনি ইবনে সিনা হাসপাতালের, আবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত, একটি হচ্ছে ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। আপনারা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যদি ভুল না করে থাকি। মানে এই ছাড় দেয়াটা
ওনাদের থেকে একটু বেশি কঠিন কিনা আপনাদের দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই ব্যক্তি মালিকানাধীনে একটা ডিসিশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন উনি এই ব্যাপারে সবসময় আসলে সহানুভূতিশীল ছিলেন যে সেবার জায়গাটা যেন সবসময় সুনিশ্চিত করা হয়। এটা একটা নন প্রফিটেবল বিজনেস বলা যায় অর্গানাইজেশন, তো আসলে এখানে সেবার আমি জায়গাটা ধরে নিলাম এটা প্রফিটই আপনারা করছেন, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে ট্রাস্ট ছাড় দিলে তো গায়ে আসলে অনেকের লাগে না, কিন্তু ব্যক্তি ছাড় দিলে 1 টাকা ছাড় দিলেও ওই ব্যক্তির পকেট থেকে যায়, সেটা ডাক্তার হতে পারে যিনি মালিক রূপে হয়তো ওখানে আছেন, মানে সেই ছাড়টা সরাসরি পকেট থেকে যায় আর কি, মানে এইটা বেশি কষ্টকর কিনা সেটি আপনার কাছে জানতে চাই। না, কষ্টকর না, সেটা তো বিষয়টা করেছেন, কষ্টের পরে তো করেছেন, কিন্তু স্যাক্রিফাইসটা বেশি কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই স্যাক্রিফাইসটা অবশ্যই বেশি, কারণ সেই জায়গা থেকেই আসলে কিন্তু এখানে স্যাক্রিফাইস তো করতেই হবে। আমার ছাত্ররা আন্দোলন করছে দেশের একটা ভালো দেখার জন্য, সেক্ষেত্রে আসলে এই স্যাক্রিফাইসটা কোনো বিষয় না, এটা একটা জাস্ট একটা ফিনান্সিয়াল স্যাক্রিফাইস, এর চেয়ে বড় স্যাক্রিফাইস আমার ছাত্ররা করেছে। তো সেই জায়গা থেকে আসলে আমার ম্যানেজমেন্টের সহযোগিতা ছিল বলেই কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছে। যেহেতু আপনাদের হাসপাতালটি মানে এই যে ছাত্রদের দ্বারা একদম মানে ঘেরা ছিল, বা পুলিশ আসতে পারেনি, বা অনেক সময় অ্যাম্বুলেন্সে ঢুকতে পারেনি, এই সময় আপনাদের যে লজিস্টিক্স মানে একটা অপারেশনের জন্য যত কিছু দরকার সেগুলো কি শেষ হয়ে যাওয়ার পথেও হয়েছিল কিনা, মানে কি ঘটেছিল আসলে? হ্যাঁ, শেষ হয়ে যাওয়ার পথে হয়েছিল সে, অবশ্যই সেরকম একটা মানে সিচুয়েশন তৈরি হওয়ার কারণে আমাদের ওখানে কিছু আমাদের আশেপাশে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা আছেন তারাও আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। কেউ ওখানকার যখন ছাত্রদের জন্য প্রচুর পানি প্রয়োজন হচ্ছিল সেই পানি নিয়ে এসছে, কেউ এসে আমাদেরকে বিভিন্ন ফার্মেসি থেকে কার্টুন আমাদেরকে গজ ব্যান্ডেজ এগুলো দিয়ে দিয়েছে, যেহেতু ওগুলো অপ্রতুল হয়ে যাচ্ছিল, ইমার্জেন্সি ম্যানেজ করা ছিল না। যেমন ক্যাজুয়ালিটির যে রেশিওটা ছিল 18 তারিখ যেমন ছিল প্রায় আমার এখানে 180 জনের মতন আহত এসছে। 19 তারিখ শুক্রবার যেটা ছিল, শুক্রবারের সকাল থেকে একদম রাত অবধি প্রায় 300 থেকে 350, এবং 20 তারিখে যেটা সকাল থেকে ছিল সেটাও প্রায় 180 জন, অলমোস্ট 600-এর কাছাকাছি। এই সময়টা আমাদের আসলে লজিস্টিক সাপোর্ট, এমন বাংলাদেশ কি আপনার চোখে পড়েছে কিনা কখনো? আমার দেখা হয়নি কখনো। রাশেদুল মজিদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো এই যে বিশাল একটি ছাড়, এটি দিয়ে লাভ হতে পারতো বা এটি দিয়ে আপনারা আরও বেশি সমৃদ্ধ হতে পারতেন, কিন্তু একইভাবে হঠাৎ একটি ঘটনার কারণে এএমজেড হাসপাতালের যে সুনাম, যে প্রত্যাশার একটা চাপ তৈরি হয়েছে, এটি ভবিষ্যতেও প্রতিদিনই তো টুকটাক এরকম কিছু মানুষ থাকে যারা দেখে ফেললেন, মানে আপনাদের ভেতরটা যারা দেখে ফেলেছেন যে এএমজেড হাসপাতাল মানুষের পাশে দাঁড়ায়, এরকম অন্য সময়ও যদি মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে আসে, আপনাদের আসলে কতটুকু সম্ভব তাদেরকে মানবিকতার জায়গাটি আসলে দেখানোর? আসলে যে ছাত্র আন্দোলনের যে দেখিয়েছে তা কিন্তু না, কোভিডের সময় আমরা একটা বিশাল, আমার এএমজেড হসপিটালকে বিশাল ভূমিকা রেখেছিল। তো সেই সময়েও কিন্তু অনেক অসহায় লোকজন যারা কোভিড আক্রান্ত হয়েছে, অনেকজনকে রেখে চলে যাওয়া হয়েছে হসপিটালে রেখে, তাদেরকে কিন্তু এএমজেড হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। এবং সাধারণভাবেও কেউ যদি অসহায়ত্বভাবে আমাদের কাছে আসে, ইমার্জেন্সিতে আসুক বা আমাদের এডমিশন দরকার হোক, আমাদের মূল লক্ষ্য হলো সেবা দেওয়ার বিষয়টা নিশ্চিত করা, এবং সেটা সেবা নিশ্চিত করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।